বিভিন্ন জেলায় আরও 4 শিশু মৃত্যু, হাসপাতালে ভর্তির শতাধিক। জ্বর হলেই স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। জ্বালানি সাশ্রয়ে অফিস এবং ব্যাংকের সময়সূচি 9টা 4টা, সন্ধ্যা 6টার পর বন্ধ রাখতে হবে মার্কেট, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত রবিবার। তেল সংকটে পেট্রোল পাম্পে যানবাহনের লাইন সরবরাহ ঠিক রাখতে সরকারের নানা উদ্যোগ। মেহেরপুরে অভিযান চালিয়ে 4000 লিটার তেল জব্দ। এবং এখনও স্বাভাবিক হয়নি ভোজ্য তেল মশলার বাজার, পোলাও চালের দামও ঊর্ধ্বমুখী। এলপি গ্যাসের মূল্য বৃদ্ধিতে ভোক্তা পর্যায়ে দুশ্চিন্তা। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। দেশের প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধি হাম। গেল 24 ঘন্টায় টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া এবং চাঁপাইনবাবগঞ্জে 4 শিশু মৃত্যু হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এখনও 13 শিশু চিকিৎসাধীন। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1 শিশু মারা যায়। ওই হাসপাতালে ভর্তি আছে 67 জন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে হাম আক্রান্ত নতুন নতুন রোগী। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে গত 24 ঘন্টায় 4 জন শিশু সুস্থতার দিকে যাওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। এদিকে জ্বর হলেই শিশুদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমাদের বাচ্চা প্রথম হচ্ছে গিয়ে আপনার জ্বর ছিল, তারপরে হাম উঠেছে, তারপর থেকে আমরা এখানে। খুব খারাপ অবস্থায় এসেছিলাম, নিউমোনিয়া হয়েছিল এবং হাম বের হয়েছে, অবস্থা খুব একটা ভালো ছিল না। চিকিৎসা নিচ্ছে, আল্লাহর রহমত চিকিৎসা করে সুস্থ আছে বাচ্চা। যাতে এরকম শিশুর যাতে এই সমস্যাটাতে না হয়, হামের যাতে টিকা আসে। আমরা 4 দিন হলো ভর্তি আছি, ভালোই হলো চিকিৎসা, বাড়িতে। হামের সংক্রমণ বিষয়ে আরও জানাতে শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল আলম। নাজমুল, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের সংখ্যা কেমন দেখছেন? এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশ শিশু হাসপাতালে। বাংলাদেশে যে হামের প্রাদুর্ভাব সেটি কিন্তু তীব্র আকার ধারণ করছে। গত 24 ঘন্টায় নতুন করে আরও 26 জন শিশু কিন্তু হামে আক্রান্ত হয়েছে এবং গত 24 ঘন্টায় 4 জন শিশু মারা যাওয়ার আমরা তথ্য পেয়েছি এবং সেটি হচ্ছে 4টি জেলায় মারা গিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু 56টি জেলায় এই হামের যে প্রাদুর্ভাব সেটি ছড়িয়ে পড়েছে। আর যে 4টি জেলায় এই যে 4 জন মারা গেছে সেটি যদি একটু আপনাদেরকে বলি, সেটি হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ এবং হচ্ছে এইসব জেলায় মূলত হচ্ছে 4 জন মারা গিয়েছে এবং কুষ্টিয়াতেও কিন্তু 1 জন মারা গিয়েছে। আরেকটি বিষয় যদি আপনাকে বলি, এখন পর্যন্ত যে হামের রোগীর সংখ্যা এখন পর্যন্ত ভর্তি হয়েছে 685 জন রোগী কিন্তু এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আর এখন যে আমি বাংলাদেশ শিশু হাসপাতালে রয়েছি, এখানে কিন্তু আজও কিন্তু শিশুদের চাপ রয়েছে, অর্থাৎ শিশু রোগীদের যে চাপ সেটি কিন্তু রয়েছে। বিভিন্ন স্বজনরা তারা রোগীদের নিয়ে আসছে, শিশুদের নিয়ে আসছে, বিভিন্ন উপসর্গ নিয়ে আসছে, ভর্তি হচ্ছে। আর কালকে আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছিলাম। স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে বাংলাদেশের যে হামের প্রাদুর্ভাব, সেই হামের সংক্রমণ রোধে ইতিমধ্যেই সরকার কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা গ্রহণ করেছে এবং যে এই যে হামের মোকাবেলা সেটি ঠেকানোর জন্য 24টি কিন্তু আইসোলেশনের যে ব্যবস্থা সেটিও কিন্তু করা হয়েছে এবং 604 কোটি টাকার যে টিকা, সেই টিকা কিন্তু ইউনিসেফ থেকে সংগ্রহ করা হচ্ছে। সরকার এই মাসের মধ্যে সেই টিকাটি সংগ্রহ করা হবে। আর আমরা স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা রয়েছে, স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছে, তাদের সাথে কথা বলেছি যে হঠাৎ করেই এবছর যে হামের প্রাদুর্ভাব বাংলাদেশে বেড়ে গেছে, সেই কারণ হিসেবে তারা বলছে যে গত 2 বছরে যে হামের যে আসলে টিকা, সেই টিকাটার কর্মসূচি যে একটা ঘাটতি ছিল, অর্থাৎ একটা যে একটা লম্বা একটা গ্যাপ ছিল, সেই লম্বা গ্যাপের কারণেই মূলত যে আসলে যে হামের আক্রান্ত সংখ্যা সেটি কিন্তু বাড়ছে।
আর কিছুক্ষণ আগেই এখানে যে হামে আক্রান্ত যে বাংলাদেশ শিশু হাসপাতালে যে সব শিশু ভর্তি আছে সেই শিশুদের যে অভিভাবক, সেই অভিভাবকদের সাথে আমার কথা হয়েছিল। তারা কিন্তু অনেকটা দুশ্চিন্ত এবং উদ্বিগ্ন নিয়ে কিন্তু তারা বসে রয়েছে এবং অনেকেই কিন্তু 7 থেকে 10 দিনের মতো কিন্তু এই যে হাসপাতালে তাদের শিশুদের নিয়ে ভর্তি হয়েছে। এই অবস্থায় তারা খুবই কিন্তু উদ্বিগ্ন হয়ে রয়েছে এবং তারা হাসপাতালে বিভিন্ন অব্যবস্থাপনা এবং সময় মতো যে ডাক্তার না আসা, এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু করেছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে হামে আক্রান্তর যে সর্বশেষ অবস্থা। নাজমুল, আপনাকে ধন্যবাদ। বৈশ্বিক জ্বালানির সংকটের প্রেক্ষিতে সরকারি বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। মন্ত্রিসভা বৈঠক শেষে বৃহস্পতিবার মধ্যরাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, অফিস সময় 1 ঘণ্টা কমিয়ে 7 ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে খোলা থাকবে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। 6টার পর শপিং মল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আর শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসের বিষয়ে জানানো হবে রবিবার। আরও জানাচ্ছেন তাহসিন তারিন। বৃহস্পতিবার রাত 8:45টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক বসে। সভা চলে প্রায় 3 ঘণ্টা ব্যাপী। বৈঠকের সিদ্ধান্ত জানাতে সেখানে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকার বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘণ্টা করে। 9টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস 9টার থেকে 4টা চলবে। ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স 9টার থেকে 3টা পর্যন্ত। 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। সন্ধ্যা 6টার পর শপিং মল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিয়ে বাড়িতে আলোকসজ্জা বন্ধ রাখতে বলা হয়েছে। সকল ধরনের মার্কেট 6টার পরে কোনো মার্কেট চলবে না। জরুরি যেটা অর্থবার্ষিকী সবার সবসময় যা থাকে সেগুলো খোলা থাকবে। কোনো রকমের বেসরকারি বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসবে রোববার। শিক্ষা মন্ত্রণালয় যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে। সরকারি কোনো নতুন যানবাহন ক্রয় করা হবে না বলেও সিদ্ধান্ত হয় মন্ত্রিসভা বৈঠকে। নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। তাহসিন তারিন, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি জুলাই সনদের পক্ষে, তবে এ নিয়ে কিছু ভিন্নমত রয়েছে বলে জানান জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি বলেন, পরাজয়ের গ্লানি থেকেই অনেকে বর্তমান সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায়। আর আওয়ামী লীগ যে পথে হাঁটছে, জামায়াতও সে পথের নাবিক বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। মানে আন্দোলন করে তারা ক্ষমতা নিয়েছে এবং জিয়াউর রহমান ক্ষমতা এসে একটা বিষয় আপনাদের বলতে চাই, পৃথিবীতে একটি মাত্র উদাহরণ, দ্বিতীয় কোন উদাহরণ নেই যে যিনি মার্শাল্লার মধ্যে অথবা পরিস্থিতির মধ্যে শিকার হয়ে যার আর্মি শাসনের মধ্যে ক্ষমতা এসে তিনি গণতন্ত্র দিয়েছেন, তার নাম জিয়াউর রহমান। আজকে আওয়ামী লীগ যেমনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে, আর আরেকটি শক্তি পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। আর এখানে একমাত্র বিএনপি যারা এই দেশের জন্য লড়াই করেছে এবং লড়াই পরবর্তী সময় লড়াইয়ের স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য বিএনপি গঠন করেছে। জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। বিকল্প পথে সৌদি আরব থেকে আনা হচ্ছে আরও 1 লাখ টন তেল। তবে অবৈধ মজুতদার এবং পাচারকারীদের দৌরাত্মে এখনও ফিলিং স্টেশনে রয়েছে জ্বালানির সংকট। এতে ভোগান্তিতে পড়ছেন যানবাহনের চালকরা। যদিও মজুতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। আরও জানাচ্ছেন তাহসিন তারিন। ময়মনসিংহ টাউন হল পেট্রোল পাম্পে তেলের জন্য মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ লাইন। দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পাওয়ায় অভিযোগ করেন চালকরা। যারা অনেক কষ্টে তেল পাচ্ছেন তাদের চোখে মুখে তৃপ্তির হাসি। দুর্ভোগ লাঘবে সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান পরিবহন চালকরা। অনেক লাইন ভাই, এত ধৈর্য গুলাবো না, যতটুকু আছে বাড়িতে নিয়ে গাড়ি বন্ধ করে রেখে দেবো। এই জনভোগান্তি এর আর কবে শেষ হবে?
এটা আমরা সমাপ্তি চাই। কর্মহীন মানুষ হয়ে যাব, কর্মহীন। দীর্ঘ অপেক্ষার পরে আমি তেল পাই এবং 500 টাকার তেল পাই। এদিকে শৃঙ্খলা বজায় রাখতে পাম্পে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতি বাইকে 500 ও গাড়িতে দেয়া হচ্ছে 1500 টাকার জ্বালানি তেল। 500 টাকা করে সবাইকে দিছে, বাট আমার এতটা লাগবে না, আমি 200 টাকার পাইছি আলহামদুলিল্লাহ। রংপুর নগরীর বেশিরভাগ পেট্রোল পাম্পেই দেখা যাচ্ছে এমন চিত্র। পাম্পে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়ানো চালকদের অনেকেরই অভিযোগ, খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেট্রোল পাম্প থেকে তেল কিনে বাইরে চড়া দামে বিক্রি করছে। চাহিদা তুলনায় বেশি যারা করার চেষ্টা করছে, এটা বন্ধ করতে হবে। 3 ঘন্টা থেকে দাঁড়িয়ে আসার পরে এখান থেকে এসে দেখি 2-1টা গাড়ি অনলাইন আমাদের আগে তেল নিয়ে যাচ্ছে। নওগাঁ জেলাতেও দুর্ভোগে পড়েছেন কৃষক সহ যাতায়াত নির্ভর কর্মজীবীরা। পাম্পে আসা কোনো তেল পাওয়া যাচ্ছে না, পুরা শেষা লাগে, আমার পুরা ভিড়তে একটু পানি নাই। সেচের কাজ কিভাবে চালাবো? আমাদের ধান কি মারা যাবে না ধান আমরা ঘরে তুলতে পারবো? বৈধ কাগজপত্র থাকলে মোটরসাইকেল চালকদের তেল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় নওগাঁ জেলা প্রশাসন। তেলগুলো আসে, তারপরে এখন আমাদের লিখিতভাবে আসে যে কোনটা কত লিটার আসছে, আমরা সেগুলো মনিটর করি। এদিকে মেহেরপুরে অবৈধভাবে তেল নামানোর সময় লরি ভোজায় 4500 লিটার জ্বালানি তেল ও ডিজেল জব্দ করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। জিম্মায় রাখা হয়েছে, বাকি বিষয়ের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। অন্যদিকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। হরমুজ প্রণালীর জটিলতা এড়াতে বিকল্প পথে সৌদি আরব থেকে 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করা হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার চাপের মুখে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে মিতব্যয়ী হওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এখনও স্বাভাবিক হয়নি ভোজ্য তেল এবং মশলার বাজার। সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাড়ছে মশলার দাম। সপ্তাহ ব্যবধানে কিশমিশ, আলু বোখারা কিনতে হচ্ছে দ্বিগুণ মূল্যে। তবে স্থিতিশীল রয়েছে আদা, রসুন এবং পেঁয়াজের বাজার। অন্যান্য চাল আগের দরে বিক্রি হলেও ঊর্ধ্বমুখী পোলাও চালের দাম। এমআর আসাদের রিপোর্ট। সয়াবিন তেলের সরবরাহ ঘাটতি থাকায় 1 মাস ধরে অনিশ্চয়তা ছিল নিত্যপণ্যের বাজারে। চলতি সপ্তাহে কোম্পানি থেকে সরবরাহ কিছুটা বাড়লেও ঘাটতি কাটেনি পুরোপুরি। এর মধ্যে কোরবানির ঈদ 2 মাস দূরে থাকলেও দাম বেড়েছে সব রকমের মশলার। কিশমিশ, আলু বোখারার দাম দ্বিগুণ। এদিকে পোলাও চাল কেজিতে বেড়েছে 30 টাকা। 1 সপ্তাহের মধ্যে চিনির দাম বাড়ার শঙ্কাও জানান বিক্রেতারা। পোলাও চাল 1 কেজি মনে করেন যে 20 থেকে 30 টাকা আগেই বাইরে রয়েছে, এটা কোনো কমানোর কোনো গতি দেখতেছি না। তবে যেই যন্ত্রণ চালানি এরা বলে যে আরো রেট বাড়বে। কিশমিশ, আলু বোখারা, কাঠবাদাম এগুলো 1 কেজি 2 থেকে 300 টাকা বাড়ছে। দিচ্ছে যে কম আর রেট একবারে বডি রেট সামান্য লাভ দিছে আমাদের। 1 লিটারে 2 টাকা করে লাভ দিছে। এখন বেশি বাড়ছে আলু বোখারা, কিশমিশ, 2-3টা জিনিসই বেশি বাড়ছে। এলাচ তো আগে থেকে ঊর্ধ্বগতির দিকে। মাছ মাংসের দামেও পুরোপুরি স্বস্তি নেই। সোনালী মুরগির কেজি 400 টাকার উপরে, ব্রয়লারের কেজি 200 ছুঁই। আর দেশি মাছে হাত দিতেই সাহস পাচ্ছেন না মধ্যবিত্তরা। রিটা মাছ আছে নদীর 1000 টাকা কেজি, তারাবাই মাছ 1000 টাকা কেজি, ছোট বাইলা আছে 800, বড় বাইলা আছে 1200, মেনিয়া ফইলি মাছ আছে 600, বড় বাইং মাছ 1400। এটা মেঘনার মাছ, এটা 1600, এটা 1400, রুই মাছ এটা 800, পাবদা মাছ 700। খুচরা আমরা 420 টাকা বেচছি, 410 টাকা বেচছি। সোনালী মুরগির দামটা আবার 20 টাকা কমছে, আমরা কমাই দিচ্ছি। অপরিবর্তিত আছে সবজির বাজার। আলু 20 আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এলপিজি সিলিন্ডারের দাম 1 লাফে 387 বাড়ায় অস্বস্তিতে পড়েছেন ভোক্তারা। তারা বলেন আগে থেকেই নিত্যপণ্যের দামে দিশেহারা অবস্থা। এখন সিলিন্ডারের বাড়তি ব্যয়ে জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। আরও জানাচ্ছেন তারিকুল ইসলাম। হোটেল রেস্তোরাঁয় রান্নার একমাত্র উপায় এলপিজি গ্যাস, কিন্তু বৃহস্পতিবার থেকে সিলিন্ডারের হঠাৎ দাম বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় হোটেল ব্যবসায়ীরা। 2000 টাকার উপরে মনে করেন এখন আমগো কিনতে হইতেছে। তাহলে আমরা ব্যবসায়ীরা যে বর্তমানে যে অবস্থা, ময়দার দাম, চিনির দাম সবকিছু মোটামুটি বাড়তি, তাহলে আমরা স্টাফ চালাইতে পারছি না ঠিক মতো, নিজেকেও ভাড়া দিয়ে চলতে অনেক টাফ হইতেছে। সামনের দিকে ব্যবসা করতে পারবো কিনা আদৌ তাও বলতে পারতেছি না। নতুন করে এলপিজির দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এখন প্রতি কেজি এলপিজির দাম 144 টাকা 4 পয়সা। আর সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে 1728 টাকায়, যা আগের মাসের চেয়ে 387 টাকা বেশি।
বাজারে যখন সব পণ্যের দাম বাড়ছে, ঠিক তখনই এলপিজির এই মূল্যবৃদ্ধি ছোট ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য যেন মরার উপরে খরার ঘা। আমাদের যে ব্যবসাটা এখন, আগে মনে করেন সেল বেশি ছিল, গ্যাসের দামটা কম ছিল, আমাদের জন্য অনেক ভালো ছিল। এখন তো ব্যবসা নাই এক কথা, দ্বিতীয়ত সব জিনিসের দাম বাড়তি, যেমন তেলের দাম বাড়তেছে, গ্যাসের দাম বাড়তেছে, তাহলে আমরা কি করব? কারণ আমাদের আর কোনো কিছু করার নাই, ব্যবসা বাধ্যতামূলক ছাইড়া দিতে হবে। সরকারি ঘোষণা আর বাস্তব বাজার, এই দুইয়ের ফারাক কমাতে নজরদারি জোরদারের দাবি ভুক্ত ব্যবসায়ীদের। গ্যাসের দাম বাড়াইছে, এখন চলার তো আমরা রাস্তা নেই, গরিব মানুষ কিভাবে চলি কয়? গ্যাসের দাম বাড়াইছে, আমাদের বোতল আছে 4200 টাকা, বড় বোতল 35 কেজি, এই বোতল হয়েছে এখন আপনার 8000 টাকা, কিভাবে চলি আমরা কয়? বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে এই চাপ আরও বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চলতি মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাপমাত্রার পরিমাণ বাড়বে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, এই মাসে দেশের উপর দিয়ে 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরের সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়। তিনি বলেন, ফেব্রুয়ারি থেকেই দেশের তাপমাত্রা বাড়তে থাকে, এপ্রিলে সেটা ভয়াবহ রূপ নেয়। তীব্র তাপ প্রবাহের ক্ষেত্রে তাপমাত্রার পারদ 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলেও জানান আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। মার্চ মাসে আমাদের তাপমাত্রা বাড়া শুরু হয়, ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে অনেক সময় শুরু হয়, আর সেটা এপ্রিলে গিয়ে পিকে ওঠে, যেহেতু এপ্রিল আমাদের সবচেয়ে উষ্ণতম মাস, আর মে থেকে আবার কিছুটা নামা শুরু হয়। গতকালকে আমাদের সর্বোচ্চ তাপ আসছে চুয়াডাঙ্গায় 38.5, আর এই সময় আমাদের তাপমাত্রা 40 বা তার বেশি উঠতে পারে, বিশেষ করে এপ্রিলে 6 তারিখ বা 7 তারিখ। এই সময় তাপমাত্রাটা বৃষ্টির কারণে বা কালবৈশাখী ঝড়ের কারণে তাপমাত্রাটা কিছুটা কমে আসতে পারে। নওগাঁর আত্রাই নদীর উপর সেতু নির্মাণ কাজ বন্ধ 5 বছর। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ না করে চলে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পুনরায় টেন্ডার করে জুনের মধ্যে ব্রিজটি চলাচলের উপযোগী করার আশ্বাস দিয়েছে এলজিইডি। মোহাম্মদ হাবিবুর রহমানের তথ্যচিত্রে জানাচ্ছেন আফরিন পপি। নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর কালনা খেয়াঘাটে সেতুর নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় নদীর দুই পাড়ের হাজারো মানুষ পারাপারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের নদী পারাপারে ঝুঁকি বাড়ছে। মেয়াদ শেষ হওয়ার পরও ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এসিএল, MAHCL ডন কাজ অসম্পূর্ণ রেখে চলে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ছেন মহিষবাতান, কালনা, জিনতপুর ও খেজুর ইউনিয়নের মানুষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে প্রায় 15 কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের। ব্রিজটা দীর্ঘ 5 বছর থেকে হতে হতে কাজ এখন বন্ধ আছে। ব্রিজটা চালু হয়ে গেলে আমার দুই পার্শ্বের মানুষই ভালো চলাচল করতে পারবো। যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি আমাদের সুবিধা হবে এলাকা গ্রামবাসীর জন্য। নদীর ওই পারে এই পারের লোকের চলাফেরার জন্য খুবই মুশকিল। ঘাট পার হতে দেরি হয়, তাই জন্য ব্রিজটা হলে খুব সুবিধা হয়। ব্রিজটা কাজ বন্ধ হয়ে গেছে, কন্ট্রাক্টর সব পালায় চলে গেছে। বারবার তাগাদা দিয়েও ঠিকাদার কাজ শেষ না করায় পুনরায় টেন্ডারের মাধ্যমে জুন মাসের মধ্যে সেতুটি চলাচলের উপযোগী করার কথা জানান এলজিইডির প্রকৌশলী। আমরা আশা করছি এটা সময়বর্ধিতকরণ করলে এটা জুন 2026-এ শেষ হবে। ঠিকাদারের সাথে যোগাযোগ করা হয়েছে, যদি ওনাদের সময়ের মধ্যে যদি ওনারা কাজ সমাপ্ত করতে পারে তাহলে কন্টিনিউ হবে প্রজেক্ট, নাহলে আমাদের ঠিকাদারি ক্যান্সেল করে নতুন করে আবার করব। স্থানীয়দের দাবি দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করা হোক। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। পূর্ব ঘোষণা মোতাবেক ইরান জুড়ে ফের তাণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির কারাচ শহরে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতুতে হামলায় 8 জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এদিকে যুদ্ধ চলমান থাকলে হরমুজ প্রণালী কখনোই স্থিতিশীল হবে না বলে সতর্ক করেছে চীন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ধ্বংস হয়ে গেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতু। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে ফেরানোর হুমকি দেওয়ার পরেই এই হামলা চালানো হয়। ইরানের কারাচ শহরে অবস্থিত ওই সেতুতে 3টি বোমা ফেলা হয়েছে। হামলায় 8 জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।
আহবাদ শহর ও ইস্পাহান প্রদেশের দুটি বৃহত্তম ইস্পাত কারখানাতেও হামলা করেছে যৌথ বাহিনী। তেহরানের শতবর্ষ পুরনো একটি চিকিৎসা গবেষণা কেন্দ্রেও ফেলা হয়েছে বোমা। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও ইলিয়াস শহর লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলমান থাকলে হরমুজ প্রণালী কখনোই স্থিতিশীল হবে না বলে সতর্ক করেছে চীন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফারহান আল সৌদের সঙ্গে ফোনালাপে এ মন্তব্য করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া। ঐশী আলম, মোহনা সংবাদ। কঙ্গোতে ভয়াবহ রক্তপাতের ঘটনা ঘটেছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলে আইসিসের সঙ্গে যুক্ত বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণে কমপক্ষে 43 জন নিহত এবং 44টি বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। গবেষণা সংস্থা ইনসিকিউরিটি ইনসাইট তথ্য মতে 2020 থেকে 2025 সালের মধ্যে পূর্ব কঙ্গোয় বেসামরিকদের বিরুদ্ধে সংগঠিত সহিংসতায় প্রায় 1/4 জন্য এডিএফ দায়ী। একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে গিয়ে এই গোষ্ঠীকে নিয়ন্ত্রণ আনতে হিমশিম খাচ্ছে কঙ্গোর সেনাবাহিনী। খেলার খবর, ফুটবল। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 9টায়। 2024 সালের আসরে নেপালকে হারিয়ে প্রথমবার শিরোপা জেতে বাংলাদেশ। এবার শিরোপার মুকুট ধরে রাখার লক্ষ্য লাল সবুজ জার্সিধারীদের সামনে। অন্যদিকে 4 বারের চ্যাম্পিয়ন ভারত তাদের 5ম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। পরিসংখ্যানে ভারতে গিয়ে থাকলেও বয়সভিত্তিক ফুটবলের সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছে বাংলার যুবারা। টানা তৃতীয়বার দেশ বিশ্বকাপ উঠতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করলেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাফিনা। 2018 সাল থেকে ফেডারেশনের দায়িত্বে ছিলেন তিনি। এর আগে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বের প্লে অফ ফাইনালে হেরে ইতালির বিশ্বকাপে উঠতে না পারার পর থেকেই তার উপর পদত্যাগের তীব্র চাপ ছিল। এমনকি দেশটির সরকারের পক্ষ থেকেও তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। 1934, 1938, 1982 ও 2006 সালের আসরের শিরোপা জয়ী ইতালির সর্বশেষ বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল 2014 সালে। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। হামের উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় আরও 4 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি শতাধিক, জ্বর হলেই স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। জ্বালানি সাশ্রয়ী অফিস এবং ব্যাংকের সময়সূচি 9টা 4টা, সন্ধ্যা 6টার পর বন্ধ রাখতে হবে মার্কেট, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত রবিবার। তেল সংকটে পেট্রোল পাম্পে যানবাহনের লাইন সরবরাহ ঠিক রাখতে সরকারের নানা উদ্যোগ। মেহেরপুরে অভিযান চালিয়ে 4000 লিটার তেল জব্দ। এবং এখনও স্বাভাবিক হয়নি ভোজ্য তেল মশলার বাজার। পোলাও চালের দাম ঊর্ধ্বমুখী, এলপি গ্যাসের মূল্য বৃদ্ধিতে ভোক্তা পর্যায়ে দুশ্চিন্তা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।